যে উঁচু নিচু অনেক পাহাড় দুপাশটাই, সবচেয়ে সুন্দর লাগতেছে যে সুপারি বাগান। এইগুলো পরে কই দিবেন, তো পাহাড় আর পাহাড়। এই যে এটি হলো আমাদের বাংলাদেশের অংশ আর ওটা হলো ভারতের অংশ। আসসালামু আলাইকুম, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শফিক আর আমার চ্যানেল ভিজিটর শফিক। আজকের গন্তব্য হারিয়াকোনা, যেটি বাংলাদেশের উত্তর অঞ্চলের শেরপুর জেলার শ্রীবর্দী থানার অন্তর্গত একেবারে সীমান্তবর্তী একটি গ্রাম। নিরিবিলি আর সবুজে ঘেরা ছোট্ট একটি জায়গার নাম হারিয়াকোনা। যে কেউ এখানে এলে মনে হবে প্রাকৃতিক স্নিগ্ধতায় তাকে হাত ছুঁয়ে দিচ্ছে। পাহাড়ের কাছাকাছি এলাকাটি হওয়ায় এখানে বাতাস একটু বেশি ঠান্ডা আর চারপাশ জুড়ে এমন নীরবতা থাকে যে শহরের ব্যস্ত জীবনে পাওয়া যায় না। যে গ্রামে রয়েছে আদিবাসীদের বসবাস, শত শত ঘরবাড়ি, যারা পাহাড়ি তারা এখানে থাকে জীবনের ঝুঁকি নিয়ে। যেহেতু পাহাড়ি বন্য হাতি যে কোনো সময় আক্রমণ করে বসে থাকতে পারে, এখানে আসে কলা খাওয়ার জন্য, ধান খাওয়ার জন্য এবং শাকসবজি যারা তারা আবাদ করে ওই সমস্ত ফসল নষ্ট করে। তারপরেও তাদের মধ্যে রয়েছে একটা নিজস্ব স্বাধীনতা যা আমাদের মধ্যে নেই। দেখেন যে উঁচু নিচু অনেক পাহাড় দুপাশটাই, সবচেয়ে সুন্দর লাগতেছে যে সুপারি বাগান। দেখেন যে আমি সুপারি বাগানের মধ্যে দিয়ে মোটরসাইকেল রাইড করে যাচ্ছি, আমি সহ আমার আরও দুই ভাই আছে, সদীপ এবং রফিক। আর আমার নাম শফিক, আপনারা জানেন। কত সুন্দর দৃশ্যগুলি, যা দেখার মতো, ভিডিও করার মতো এবং আপনাদেরকে দেখার মতো। আমি আশা করি আপনাদের সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগতেছে। বন্ধুরা, আমি আমার যাত্রাটি শুরু করি শেরপুরের জিনাগাতি থেকে। প্রায় 1.5 ঘন্টা মোটরসাইকেল রাইডিংয়ের পর পৌঁছে গেলাম হারিয়াকোনা গ্রাম। জিমজাম এরকম নীরবতা, শুনশান এই পরিবেশে আমাদের কাছে আসলেই খুবই ভালো লাগে। আমি ভ্রমণ পিপাসু, বাংলাদেশের মোটামুটি বেশ কয়েকটি জেলায় আমি ভ্রমণ করছি। এই শেরপুর জেলায় বিভিন্ন স্থানে গিয়েছি, কিন্তু এটা আমার জন্য একেবারে নতুন। আমরা একেবারে শেষ সীমান্তে চলে আসলাম। বন্ধুরা, পাহাড়ের বাজে বাজে এরকম ফলমূলের চাষাবাদ, এগুলি আসলে পাহাড়িদেরই সম্ভব। পাহাড়িরা কত যত্ন সহকারে এই সমস্ত ফলমূল চাষাবাদ করে থাকে। আর এই সমস্ত খাবারগুলি, ফলমূলগুলি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। আপনারা যারা সমতলে থাকেন, ওই এলাকার শাকসবজি ফলমূলের স্বাদ আর এখানকার কিছুটা ভিন্নতা রয়েছে। বন্ধুরা, দেখেন যে কত উঁচু পাহাড়, সেই পাহাড় দিয়ে উপরে উঠতেছি, কিন্তু উঠতে যাবার সময় যে এরকম রাবার বাগান, রাবার সংগ্রহ চলতেছে। আমাদের এই ভ্রমণটাকে আরও সার্থকমণ্ডিত করা হয়েছে যে এই রাবার বাগানে যেভাবে রাবারটি সংগ্রহ করা হচ্ছে, রাবারগুলি এই দেখেন, রাবার যে কষ থেকে রাবার সংগ্রহ করা হয় সেটি। আমি রয়েছি বাংলাদেশের শেরপুর জেলার শ্রীবর্দী থানার হারিয়াকোনা গ্রাম, যেখানকার সৌন্দর্য স্বপ্নের চাইতেও বেশি আমি মনে করি। কারণ এরকম সৌন্দর্য বাংলাদেশের কোথাও হয়তো নেই। কারণ এখানকার আদিবাসী ভাই বোনরা যারা রয়েছে তারা খুবই পরিশ্রমী। তারা পরিশ্রম করে চাষাবাদ করে, ফলমূল চাষ করে, শাকসবজি, সুপারি, নারিকেল, বিভিন্ন ধরনের ফলমূলের গাছ আমরা দেখতে পেলাম আসার সময়। তোমরা আরেকটা কথা বলি, আপনারা যারা শেরপুরের গজনি, মধুটিলা কিংবা শ্রীবর্দী লালচাপড়া আছে, যারা এই এগুলি দেখতে আসছেন, তাদেরকে আমি বলি যে হারিয়াকোনার যেই সৌন্দর্যটা, এটাকে মিস করবেন না কোনোভাবেই। এটাকে দেখে যাবেন। কথা বলতে পারতেছি না কারণ এটা তো পাহাড়। দেখেন আল্লাহ, আমার ডানে বামে সামনে পিছনে শুধু পাহাড় আর পাহাড়। যে পাহাড়গুলি আসলে রাঙামাটি কিংবা বান্দরবন, খাগড়াছড়ির মতো না হলেও কোনো অংশে কম নয়, এখানকার পাহাড়গুলি খুবই সুন্দর দেখার মতো। এগুলি হলো গারো পাহাড়। আমরা যারা গারো পাহাড় নামে শেরপুর, বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলাকে গারো পাহাড়ের নাম শুনেছি বা গারো পাহাড় সম্পর্কে পরিচিত, সেই হলো গারো পাহাড়, প্রকৃত গারো পাহাড়। কত নিচুতে এখানকার চাষি ভাই, আদিবাসী চাষি, তার ধান সংগ্রহের কাজে ব্যস্ত। আমি এবং আমার দুই ভাই সজীব এবং রফিক তারা পিছনে রয়েছে, আমি একাকি আস্তে আস্তে করে নামতে শুরু করলাম।
হ্যাঁ দাদা, এই ছবি টুপি উঠাইতেছি আপনাকে এলাকাটা। দাদা এদিকটা সামনে কতটুকু যাওয়া যাবে? এদিকটা সামনে কতটুকু যাওয়া যায়? এই রসের মতো প্রথম থাকে না ভাই, এগুলো পরে কই দিবেন? গাড়ি আসবে এই সামনে। এগুলা কোনো ইয়ে আছে, ফ্যাক্টরি আছে যে ইয়ে করে নাকি ডাইরেক্ট নিয়ে যায়? ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরিটা কোন জায়গায়? ওই এনে শয়তান বাজার মণিকুলা। আমরা নিজে ঘর নাকি চাকরি করেন এখানে? না, আমরা প্রোডাকশন করি। ও এই ভাই একটু দেখি, একটু আপনার ধরবো না এমনি। বন্ধুরা, আমরা রাবার সংগ্রহ এবং রাবার বাগান দেখার পর ছুটে চললাম একেবারে সীমান্তবর্তী, যেখান থেকে ভারত দেখা যাবে এবং ভারতের সৌন্দর্য দেখা যাবে। এখানে আসতে হলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে শেরপুর আসতে হবে। শেরপুরগামী যে কোনো বাসে করে, তারপর জিনাইগাতি অথবা শ্রীবর্দী বাসে করে এই হারিয়াকোনা আসতে হবে। শ্রীবর্দী কিংবা জিনাইগাতি থেকে সিএনজি, অটোরিকশা কিংবা মোটরসাইকেলে করে আপনারা এই হারিয়াকোনার সৌন্দর্য দেখতে পাবেন। দেখেন আমার ডানে, আমার বামে, সামনে পিছনে শুধু পাহাড় আর আকাশ, চারিদিকে সবুজ গাছপালা। এরপর থেকে আর মোটরসাইকেল নেওয়া সম্ভব না। এখান থেকে আমরা হেঁটে চললাম, পাহাড়ে উঠবো এবং পাহাড় থেকে ভারত দেখব এবং দুপাশের সৌন্দর্য দেখব। এটি হলো হারিয়াকোনার সেই সীমান্তবর্তী পাহাড়গুলি, যেখানে আদিবাসী ভাইদের জীবনযাত্রা গেঁথে আছে পাহাড়গুলিতে। ভয় লাগতেছে, একেতে হাতির ভয়, তার উপর আদিবাসী, বলা তো যায় না কোন ধরনের কোনো সমস্যা হয়ে যায় নাকি। পাহাড়ের নিচে রেখে আসছি আমার মোটরসাইকেলটি, সাথে ওই যে আমার ছোটো ভাইরা। দেখি কি হয়, আল্লাহ ভরসা। আপনারা দোয়া করবেন, কারণ আপনাদের দেখানোর জন্য, নিজে দেখার জন্য এই সমস্ত জায়গায় আসলাম। বন্ধুরা, আমি এখন যে স্থানটিতে রয়েছি এটি হলো বাংলাদেশের অংশ, আর ডান পাশে যে পাহাড়গুলি বা কালো গাছগুলি দেখা যাচ্ছে ওগুলি হলো ভারতের অংশ। এত উঁচু পাহাড়ে এরকম শাকসবজির চাষাবাদ কল্পনা অতীত, ভালোই লাগতেছে। বটবটির মাচাগুলিতে বটবটি ফলন ফলে আছে। সামনে এগুতে এগুতে দেখলাম দুপাশের সৌন্দর্য। এক পাহাড় থেকে আরেক পাহাড়ের দূরত্ব প্রায় 500 মিটারের উপর। হেঁটে চলাটা খুবই ভালোই লাগতেছে। বিষয়টা আসলেই কীরকম, মাত্র 500 মিটার কিংবা তার চাইতেও কম দূরে হলো আরেকটি রাষ্ট্র। আমরা সামনের দিকে যাচ্ছি, যেখান থেকে ভারত খুবই কাছে। কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু ভয় ভয় লাগছিল যে কোনো ধরনের সমস্যা হয়ে যায় নাকি। বন্ধুরা, এখন যে স্থানটিতে রয়েছি এর পিছনে হলো ভারত, আর আমি যেখানে, এটা হলো বাংলাদেশ। এই যে বটবটি ক্ষেত, তারপর থেকেই শুরু হচ্ছে ভারত। দেখা যাচ্ছে যে ভারতের রাস্তা, এই ইন্ডিয়ার কাঁটাতার, তার উপর রাস্তা, এদিক দিয়ে ইন্ডিয়ার গাড়ি চলাচল করে। আর এই যে এটি হলো আমাদের বাংলাদেশের অংশ, আর ওটা হলো ভারতের অংশ। এখানে থাকাটা তেমন নিরাপদ নয়, যতদূর সম্ভব যত তাড়াতাড়ি এখান থেকে সরে যাওয়াটাই ভালো। এদিকে নামা যাবো না ভাই? আচ্ছা বন্ধুরা, অল্প কিছুক্ষণ এখানে থাকার পর আমরা নামতে শুরু করলাম। যেহেতু এটা একটি সীমান্তবর্তী এলাকা, তাছাড়া হাতির ভয়, বন্য হাতিরা যে কোনো সময় এখানে আক্রমণ করে বসে থাকে। এই বন্য হাতিগুলি শেরপুর, জামালপুর এবং নেত্রকোনার বর্ডার এলাকা দিয়ে বিচরণ করে থাকে। অতএব আমরা নিরাপদ স্থানে চলে যাওয়াটাই ভালো। বন্ধুরা, আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজে দেখার জন্য এই সমস্ত জায়গাগুলি যা চোখ দাঁড়ানো সৌন্দর্য। যেহেতু আমরা নতুন, এই রাস্তাঘাট তেমন চিনি না, আদিবাসী ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে এদিক দিয়ে নামা যাবে নাকি, সেহেতু এদিক দিয়ে নামতে শুরু করলাম। একেবারে জঙ্গল ঝোপঝাড়ে ঘেরা রাস্তা দিয়ে আস্তে আস্তে নামতে শুরু করলাম। দেখেন যে রাস্তার যে বেহাল অবস্থা। তবে এখানে আসতে গেলে জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারির শুরুতে আসলে আসল সৌন্দর্যটা খুঁজে পাওয়া যাবে। এরকম পাহাড়ি ডালুর মধ্যে কলার চাষ। এখানে এক দিদি, আদিবাসী দিদি, যে তার বাচ্চাকে নিয়ে এরকম পাহাড়ে এসে কলা নিয়ে যাবে। বন্ধুরা, এখন যে জায়গাটি দিয়ে নামছি একেবারে রিস্কি জায়গা। দেখেন যে কোনো রাস্তাঘাটের কোনো আবাস নেই, নামতে গেলে খুব সাবধানে নামতে হবে, যেহেতু পাহাড়ি যুগ।
এসব এলাকায় রাস্তাঘাটে ঝুঁকে ভরা, যে কোনো সময় ঝুঁকে আক্রমণ করে বসে থাকতে পারে। এখন নামার পর সামনে ধানক্ষেত দিয়ে আমরা চলে যাব যেখানে আমাদের মোটরসাইকেলটি রাখা হয়েছে। সামনে যে উঁচু পাহাড়টি, সেখানে আমরা ছিলাম। আস্তে আস্তে আমরা এদিকে চলে আসলাম। বললাম যে এখানে আসলে থাকাটা খুবই রিস্ক, হাতির আক্রমণ যে কোনো সময় হতে পারে। এখানকার আদিবাসী ভাইরা আমাদেরকে সাবধান করে দিয়েছে যে ভাই যতদূর সম্ভব আপনারা চলে আসবেন। আমরা এখন নিরাপদে রয়েছি, কারণ এখানে আদিবাসীদের ঘরবাড়ি। বন্ধুরা, আমরা প্রায় 1.5 ঘন্টা এখানে থাকার পর এখন চলে যাচ্ছি। কেমন লাগলো এরকম পাহাড়ি পরিবেশ, পাহাড়ি সৌন্দর্য, পাহাড়ি লোকজন, সহজ সরল সব কিছু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিজিটর শফিক নামে আমার একটি ফেসবুক চ্যানেল রয়েছে, সবাই ফলো করবেন। আর এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।